বৈদিক সমাজের যজ্ঞ কথার বিস্তারিত আলোচনা আমরা করে চলেছি। আজকে একটি কথা আমাদেরকে সবার আগে বুঝতে হবে, সেটি হলো যে বিষয় উত্থাপিত হচ্ছে, যে বিষয় নিয়ে আমরা চর্চা করি বা পড়াশুনো করি, এই যে পাঠ বা পঠন বা নানান বিষয়ের পড়াশুনো, এই যে পাঠ পঠন, তার শ্রবণ এবং তারপরেই যে কথাটা আসে মনন, ভাবা। যা পড়ি, যেমনভাবেই পড়ি না কেন, সব নির্বিচারে তো মেনে নেওয়া যায় না। কিসের তাগিদে ওই কথা বলা হচ্ছে বা হয়েছে, সেটা আমাদের কিন্তু ভেবে দেখতে হবে। তাগিদটা কিসের? কোনো রকম মুগ্ধতা বোধ হতে নয়। এটা আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না যে এটা একটা বৈদিক সমাজের ব্যাপার, আমাদের প্রাচীন বেদের ব্যাপার, সুতরাং একটা মুগ্ধতা আছে। তার থেকে কিন্তু আমরা, সেই মুগ্ধতা থেকে আমরা কিন্তু কোনো আলোচনা করছি না। ভারত কথার গ্রন্থিমোচন কিংবা অন্য কোনো আলোচনায় আমাদের প্রাচীনের প্রতি কোনো মুগ্ধতা থেকে এটা কিন্তু হয়নি। সবটাই আমরা করেছি তার প্রতি যুক্তি থেকে, এবং এই যৌক্তিকতা থেকেই আমাদের শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, বিশ্বাস এসেছে, বিশ্বাস থেকে শ্রদ্ধা এসেছে, তারপরেই আমরা সেই বিষয়গুলো নিয়ে এগিয়েছি। দেখুন, এই যে শ্রদ্ধা, অর্থাৎ বিচারের মাধ্যমে বিশ্লেষণ, যুক্তি, তর্ক সহ পাঠ, মনন, অর্থাৎ ভাবা, ভেবে দেখা। বিশেষ করে লক্ষ্য করবেন, যে ধাতু হতে মুগ্ধতা তৈরি হয়, মোহ, সেই একই ধাতু হতে মূঢ় শব্দটিও কিন্তু উৎপন্ন। অর্থাৎ দুটি শব্দই এক ধাতু হতে নিষ্পন্ন। সুতরাং এই শব্দটির সীমারেখা সম্পর্কে আমাদের প্রত্যেকের সচেতন থাকা প্রয়োজন। আর এখানে আমরা কোনো সনাতন এরকম কোনো ভাবনা থেকে কথাবার্তা বলি না। সনাতন, প্রাক্তন, পূর্বতন, এগুলো একটা সময়, তন মানে একটা সময়, বিস্তার। সদাতন এবং সনাতন, এই দুইয়ের অর্থ কিন্তু এক, শাশ্বত। কিন্তু সেখানে একটা আদর্শগত কিছু আদর্শ শাশ্বত হতে পারে, অবশ্যই শাশ্বত, কিন্তু সনাতন ধারণা অপরিবর্তনীয় নয়, তার পরিবর্তন ঘটে। সনাতন ধারণারও একটা পরিবর্তন ঘটে। আর আরেকটা কথা সম্পর্কে এখানে চলে আসে, যখন এই বৈদিক ভাবনা নিয়ে আমরা কথা বলেছি, এই সমস্ত পুরাণ বা রামায়ণ, মহাভারত নিয়ে, সেখানে একটা জনগোষ্ঠীর কথা আসে, ভাষাগোষ্ঠী এবং জনগোষ্ঠী। দেখুন, আর্য দ্রাবিড় ভাষাগোষ্ঠী আর নরগোষ্ঠী বা জনগোষ্ঠী কিন্তু এক নয়। ভাষাগোষ্ঠীর মধ্যে একটা অন্য ধরনের সম্পর্ক, আর নরগোষ্ঠী বা জনগোষ্ঠী এটা সম্পূর্ণ আলাদা। সুতরাং এই যখনই আমরা দেশ, কাল, এইসব শব্দগুলো বলি, এর মধ্যে অনেকেই এটা বলেন যে আর্যরা ওই বহিরাগত, এরকম একটা কোনো জনজাতি। এটাও কিন্তু ঠিক নয়। এই দেশ এবং বহিরাগত, এই যে বহিরাগত মানে বাইরের থেকে যারা এসেছে, বাইর বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু একটু বিশেষ করে আমাদের পরিষ্কার হয়ে নেওয়া উচিত। দেশ কি
আর বিদেশ মানে বাইরের বহিরাগত অর্থাৎ বিদেশ সেটাই বাকি। আমাদের এই প্রাচীন যে বৈদিক সাহিত্য বা যে সমস্ত আমাদের পুরাণ ইত্যাদি রয়েছে তার মধ্যেই দেশ এবং বিদেশ সম্পর্কে ধারণাটা আমাদেরকে স্পষ্ট রাখতে হবে, এবং সেখান থেকেই আমরা কিন্তু আমাদের আর্য এবং এই অনার্য ভাবনাটাকেও কিন্তু খুব পরিষ্কার করে নিতে পারব। দেখুন, দেশ এটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম দিশ ধাতু নিষ্পন্ন, দিশ ধাতু নিষ্পন্ন হচ্ছে দেশ, যার অর্থ হচ্ছে দিক। দিক অর্থাৎ কোন দিক এটা বোঝাচ্ছে। দিক, দেশ অর্থে কিন্তু দিক। এই যে যেমন আপনারা যদি এখনও লক্ষ্য করবেন শান্তিনিকেতনের যে দেশিকোত্তম উপাধি দেওয়া হয়, তার অর্থটাকে যদি বোঝার চেষ্টা করুন তাহলে এই দেশ শব্দটাকে কিন্তু বুঝবেন। এই দেশিকোত্তম এটি কিন্তু রবীন্দ্রনাথ বা শান্তিনিকেতনের এরা নেওয়া হয়েছিল এই প্রাচীন দেশ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে দিশ বা দিক। অর্থাৎ যারা দিক বা দিশা দেখাবেন বা দেখান তাদের মধ্যে যিনি উত্তম বা যারা উত্তম তারাই হচ্ছেন দেশিকোত্তম। সেইভাবে তাদের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে দেশ শব্দের অর্থ। ঐতরেয় ব্রাহ্মণ, ঋগ্বেদের যে ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে এই যে ভারতবর্ষ, এই যে একটা প্রাচীন ভারতবর্ষের 5টি ভাগ সেখানে খুব পরিষ্কার করে বলেছে। উদীচিদিশ, প্রাচীদিশ, প্রতীচিদিশ, দক্ষিণাদিশ এবং ধ্রুব। মাঝখানের অংশটা হচ্ছে ধ্রুবা, মধ্যমা, প্রতিষ্ঠাদিশ। যা ধ্রুব সেই অর্থে সনাতন, ধ্রুব, মধ্যমা, প্রতিষ্ঠাদিশ। এবং খুব ভালো করে যদি আমরা এই প্রাচীন আমাদের শাস্ত্র গ্রন্থ বা যত গ্রন্থ তালিকা রয়েছে, যত সাহিত্য রয়েছে, যত পুরাণ রয়েছে, সেখানে যদি আমরা খুব পরিষ্কার করে দেখি তাহলে কিন্তু এই দেশ কাল সীমানার কোনো নিটল পরিচয় আমরা সেখানে পাই না। একটা স্থানীয় আঞ্চলিক রূপ আমরা পাই। সুতরাং দেশ অর্থে কিন্তু এই প্রাচীন সময়ে কোনো রাজনৈতিক একটা আঞ্চলিক ভেদ এইটা কিন্তু বোঝায় না, এটা বুঝবেন না। আর বিদেশ এটাও সেই তৎসম শব্দ, সেখান থেকে এসছে। এই বিদেশ এটারও কোনোভাবেই বর্তমান রাষ্ট্রের সীমা বিভাগের ভৌগোলিক অবস্থান নয়। আধুনিক জাতি রাষ্ট্রের পরিচয়ও কিন্তু এই বিদেশ কথার মধ্যে বা দেশ কথার মধ্যে কোথাও আসেনি। অত দূর যাবার কি দরকার? আমরা যদি রবীন্দ্রনাথের কবিতাগুলোকেও দেখি, হ্যাঁ, বীর পুরুষ কবিতাটাকে যদি আপনারা একটু খেয়াল করেন, সেখানে দেখবেন সে শিশু বলছেন, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। এ কোন বিদেশ? কোন বিদেশ এটা? এই শিশুর দৃষ্টিতে এটা কোন বিদেশ? ইউরোপ, আমেরিকা, পাকিস্তান এইসব দেশ তো নয়। তার পরিচিত অঞ্চলের বাইরের অংশটি। কিংবা আরও একটি যদি দেখুন, সেই পুরাতন ভৃত্য, সেই কবিতার মধ্যে রবীন্দ্রনাথের তারই লেখা, সেখানে বলছে, বলয় বাজায় বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি, পরদেশে গিয়ে কেষ্টা রেলওয়ে কষ্ট অনেক পাবে। সুতরাং এই বিদেশ কথাটার মধ্যে এই একটা পরদেশ বা বিদেশ, এবং এই যে পুরাতন ভৃত্যের এই যে পরদেশ, এটা কোথায়? বৃন্দাবন। সে তো তার স্বামী ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এসব জায়গায় যাচ্ছে না, যাচ্ছে বাংলা ছেড়ে
বৃন্দাবনে, সেটাও কিন্তু পরদেশ হয়ে যাচ্ছে। বিদেশ অর্থাৎ তো পরদেশ, সেই পরদেশ অর্থাৎ আমার পরিচিত সীমানার বাইরেটাই হচ্ছে বিদেশ। বিভুই, ভুঁই কথাটা আমার মাটি, এই মাটির থেকে বিভুই বাইরের মাটি, সেটাই হচ্ছে আমার কাছে বিদেশ, বিভুই বা পরদেশ। এই অর্থেই বুঝবেন। এবং এই অর্থ ভাবনা থেকেই আমরা কিন্তু ওই আমাদের আর্য ভাবনা, আর্যতর ভাবনা বা এই অনার্য ভাবনা, এগুলোকে এনেছে। এগুলো কোনো বাইরের থেকে কিছু আসা নয়, একটা পরিচিত অঞ্চলের মানুষজন আরেকটা অপরিচিত বা একটা নতুন অঞ্চলে যাচ্ছে, এইটুকু মাত্র। আর সেই অঞ্চলের মানুষের কাছে ওই অপরিচিতরাই হচ্ছে ওই বিদেশ থেকে আগত, এইটুকু অর্থ। এরা কিন্তু বর্তমান অর্থে যে দেশ, যে রাজনৈতিক ক্ষেত্র বলয়ের মধ্যে যে দেশ ভাবনা, সেটাও মধ্যে রয়েছে। এবং আরেকটা জিনিসও এখানে মনে রাখবেন, এখানে যে রাষ্ট্র কথাটির ব্যবহার হয়, রাষ্ট্র শব্দটি অত্যন্ত পুরনো। আমাদের এই ঋগ্বেদ বা বেদের মধ্যে রাষ্ট্র ভাবনা আছে, কিন্তু রাষ্ট্র শব্দটির অর্থে এই একটা যে রাজনৈতিক ভৌগোলিক সীমা, তাও কিন্তু নয়। রাজা বদলালে রাষ্ট্রের চেহারা কিন্তু বদলায় না, এই অর্থ নয়। সেখানে যে একটা জনপদ, রাষ্ট্র শব্দটি একটি জনপদ। আমরা আসব এই রাষ্ট্র শব্দের মধ্যে, আমরা আসব। যেমন একটু বলে রাখি, রাষ্ট্র হচ্ছে একটা জন অধ্যুষিত ভূখণ্ড, জন অধ্যুষিত ভূখণ্ড। এবং এই রাষ্ট্র ভাবনাটা যেখানে অনেক মানুষ বসবাস করছে, জনপদ। দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, রাজার বংশ রয়েছে। কূট শব্দের হচ্ছে ঈশ্বর, কূট শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, অর্থাৎ যিনি বহু ভূমির অধীশ্বর, তিনি হচ্ছেন রাষ্ট্রকূট, অর্থাৎ একজন রাজা, দক্ষিণের একটা রাষ্ট্রশক্তি। সুতরাং এই রাষ্ট্র ভাবনা, দেশ ভাবনা, বিদেশ ভাবনা ইত্যাদি, আর্য ভাবনা, অনার্য ভাবনা, এবং এই বৈদিক যে সমস্ত কার্যকার, এই যোগ্য ভাবনা ইত্যাদি নিয়ে আমরা যখন আলোচনা করছি, তখন একটা জিনিস আমাদের খুব পরিষ্কার করে আমাদের ভাবতে হবে। এই জন্য বলছে পড়া, শোনা এবং তারপর চিন্তা করা, মানে ভাবা। এই ভাবাটা খুব বিশেষ। কোন তাগিদে, কিসের প্রেক্ষিতে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে, কিসের প্রেক্ষিত ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবেন। তো এই যে যাগযজ্ঞের অনুষ্ঠান আমরা বৈদিক সমাজের মধ্যে দেখছি, এবং সেখানে আমরা দেখছি একটা প্রতিবাদ উঠেছে। এটা আমরা গত দুটি পর্ব থেকে দেখছি। এই যাগযজ্ঞের ক্রিয়াকলাপ এবং তার বিধি নিষেধ, তার আনুষ্ঠানিক একটা আড়ম্বর ইত্যাদি নিয়ে একটা প্রতিবাদ উঠেছে, এবং এটা উঠেছে ওই বৈদিক সমাজের মধ্যেই, বৈদিক সমাজের মানুষদের মধ্যেই, সেটা আমরা দেখছি। এবং সেখানে একটা দেখছি পশুজাগ। এই যে পশুজাগ কোন, সাধারণত তিনটি পশুজাগের ব্যাপার মোটামুটি আমরা পাই। একটা হচ্ছে অশ্বমেধ একটা পশুজাগ। আরেকটি পশুজাগের মতনই আরেকটি আছে, সেটি হচ্ছে রাজসীয় এবং বাজপেয়। এখানেও কিন্তু ওই অশ্বের মতনই পশুকে ঘুরিয়ে নিয়ে এসে বধ না হলেও ওই যজ্ঞে বহু পশু বধ করা হতো। এই যে পশু শব্দটি, এই যে বলি বা পশু,
এই শব্দ দুটির তাৎপর্য নষ্ট হয়ে সেটা যখন কেবলমাত্র উদরপূর্তির জন্য বহু পশু কারণে অকারণে বলি দেওয়া আরম্ভ হলো, সেখানে কিন্তু একটা প্রতিবাদ উঠে গেল এবং সেখানে মেষ মহিষ এই এই মানে কোনো পশুই কিন্তু সেখানে বাদ যায়নি। এই যে যজ্ঞে পশু হিংসার একটা নির্মমতা যখন তৈরি হলো, তখন সেটা একটা নিন্দাসূচক উঠল এবং এই নিন্দাও একটা স্মার্ত ভাবনার মধ্যে আমরা উচ্চারিত হতে দেখেছি। এবং এইখানে যে কথাটি আছে তস্মাদ যজ্ঞে বধ অবধ, এই শব্দটারও একটা বিকৃত একটা ভুল অপপ্রয়োগও সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি, এটাও চলেছে। অর্থাৎ স্বকার্য সিদ্ধির জন্য পশুবধের যে একটা ব্যাপার স্যাপার গড়ে উঠল, যার মধ্যে উদরপূর্তি আছে, নিজের ক্ষমতা প্রদর্শন আছে এবং একটা বিচিত্র মানসিকতা, একটা অন্য ধরনের আড়ম্বরতা এবং একটা ভয়ঙ্কর নির্মমতা যেখানে তৈরি হচ্ছে, এই সব কিছুর মধ্যে দিয়ে একটা যেন শক্তিমত্তা প্রদর্শনের একটা ব্যাপার উঠে আসছে। সাথে সাথে সেখানে ভয়ঙ্করভাবে আমরা তার প্রতি সমাজের একটা প্রতিবাদ এবং তার প্রতি ঘৃণা, এটাও উচ্চারিত হতে আমরা দেখছি। এবং এর ভাবনাটা কি, এখানে বুঝতে হবে যে আদতে এই পশু বধ ব্যাপারটা কী জিনিস, পশু জিনিসটা কি। হ্যাঁ, অশ্বমেধ, অশ্ব একটিকে নিয়ে ঘুরিয়ে আনা হতো, রাজার ক্ষমতা প্রথত, এবং যারা এই অশ্বকে, একজন রাজা যিনি অশ্বমেধ যজ্ঞ করবেন, আসলে তিনি তার চারপাশে সমস্ত যত প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের মধ্যে দিয়ে তার নিজের নামাঙ্কিত একটি অশ্বকে ছেড়ে দিতেন, যেখানে অশ্বের কপালে সেই রাজার চিহ্ন লাঞ্ছিত একটি মোহর লাগানো থাকতো এবং সেই অশ্বটি সমস্ত করদ রাজ্য, সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে শেষে ওই 1 বছরের মধ্যে পরিক্রমা করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রাজার কাছে যদি চলে আসতো এবং কোনো রাষ্ট্র, কোনো প্রতিবেশী রাজ্য যদি সেই অশ্বের গতি রোধ না করতো, তাহলে প্রত্যেক প্রতিবেশী রাজ্য যার মধ্যে দিয়ে ওই অশ্ব যাচ্ছে তার এটা ধরা হতো, তারা প্রত্যেকেই সেই রাজাকে কর দেবার জন্য তারা প্রস্তুত। অর্থাৎ সেই রাজ্যগুলো হতো করদ রাজ্য এবং এইভাবেই সেই রাজা যিনি অশ্বমেধ যজ্ঞ করছেন, তিনি রাজা থেকে তিনি সম্রাট এই পদে প্রতিষ্ঠিত হতেন, আরও বড় সম্রাট। রাট কথাটার মধ্যেও কিন্তু রাষ্ট্র রয়েছে, অর্থাৎ বহু রাষ্ট্রের অধিপতি তিনি হতেন। স্বরাট থেকে সম্রাট, সমগ্র রাষ্ট্রের তিনি অধিপতি এই হিসেবে হতো। কারণ তার প্রতিবেশী রাষ্ট্রগুলো স্বাধীন সত্তা থাকলেও তারা ওই সম্রাটকে বা সেই বড় রাষ্ট্রকে, শক্তিমান রাষ্ট্রকে প্রয়োজনে বা নির্দিষ্ট সময় কর দিতে বাধ্য। যিনি এই ঘোড়ার গতি রোধ করতেন তার সাথে যুদ্ধ হতো, যুদ্ধে যিনি জিততেন তিনি সম্রাট হতেন। এই ছিল মোটামুটি অশ্বমেধ যজ্ঞের মূল ভাবনা। ঠিক এরকমভাবে রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ ইত্যাদি ছিল। এবং মনে রাখবেন সবকটাই কিন্তু ক্ষত্রিয় অর্থাৎ শাসক শ্রেণীর। এখানে অন্য কোনো বর্ণের মানুষ এই যজ্ঞ করতেন না বা যজ্ঞের করার তাদের প্রশ্নই আসতো না, কারণ এটা সম্পূর্ণ হতো ভূমি সংক্রান্ত। রাষ্ট্র অর্থে এখানে ভূমি, এইটুকুই। তো এই জায়গায়
এইখানে আমরা এই অশ্বমেধ বা এই যে পশুযাগ এর অন্তর তাৎপর্যটাকে আগে আমরা বুঝব। যজ্ঞ ক্রিয়া মানে ওই অশ্বমেধ যজ্ঞটাকে যদি আমরা বাদ দিই, বা ওই অশ্বের প্রতীকী অশ্বটাকে যদি আমরা বাদ দিই, তাহলে অন্যান্য যজ্ঞে যে মহিষ, ছাগ, এই সমস্ত বলি দেওয়া হতো, এইগুলোর পেছনে এই পশুযাগের অন্তর তাৎপর্যটা কি সেটা বোঝা দরকার। সেখান থেকে কোথায় সেই তাৎপর্য থেকে সরে এসে কোথায় পশু বলিটা প্রধান হয়ে উঠল, এইটা আমরা একটু বিচার করে দেখব। দেখুন, এখানে মহাভারতের অর্জুনের একটি কথাকে আমরা প্রথমে তুলে আনছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। মহাভারতের যুদ্ধের পর যখন যুধিষ্ঠির স্বজন শোকে বিহ্বল হয়ে কোনোভাবেই তিনি রাজা হতে চাইছেন না, তিনি ধন জন তৃষ্ণা ত্যাগ করে মুনি ঋষিদের মতন বনে বনে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে দিন কাটাবেন, এরকমই একটা সিদ্ধান্ত নিয়ে বসেছেন। সেই সময় অর্জুন যুধিষ্ঠিরকে, তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বলছেন, আমরা ভিখিরি কেন হতে যাব? এত প্রাণ বিসর্জনের পর, এত কষ্ট সহ্য করার পর, এত ভয়ঙ্কর যুদ্ধ করার পর আমরা কেন ভিখিরি হতে যাব? আমরা শত্রু হত্যা করে স্বধর্ম পালন করেছি, তারপরেই তো আমরা আমাদের রাজ্য লাভ করেছি। রাজ্য তো এমনি এমনি আমাদেরকে কেউ দেয়নি, আমরা শত্রু বধের মাধ্যমে স্বধর্ম পালন করে এই রাজ্য লাভ করেছি। তাহলে আমরা কেন ভিখিরির ব্রত গ্রহণ করব? এবং বলেই তিনি যে কথাটা বলছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেটা লক্ষ্য করার। তিনি বলছেন, যে ঘি দিয়ে যজ্ঞে হবি অর্থাৎ আহুতি দেবার কথা, সেই ঘি যদি কোনো অসৎ মানুষের হাতে পড়ে, তাহলে রাষ্ট্র পালনের যে রাষ্ট্র পালন না করার যে পাপ, তার ভাগীদার তো আমরা হব। অর্থাৎ এই রাষ্ট্র পালনকে, প্রজা পালনকে অর্জুন যজ্ঞ কর্মের সাথে তুলনা করছেন এবং তিনি বলছেন, যদি মানি হবিষং সিংহ বিমথিষ্যন্তি অসাধবঃ ভবতা বিপ্রহীনানি প্রাপ্তং তমেব কিলমিষম। কিলমিষম মানে পাপ। অর্থাৎ শাসন কর্ম, রাষ্ট্র প্রতিপালন, শাসন কর্ম, এটাই হচ্ছে যজ্ঞ। ক্ষত্রিয় ভাবনায় এটি একটি যজ্ঞ কর্ম। এবং এইখানে এই রাষ্ট্র, একজন রাজা, একজন ক্ষত্রিয়, তিনি যদি রাষ্ট্র পালন না করেন বা তার দুর্বলতার সুযোগে যদি কোনো অসৎ মানুষ, কোনো লোভী মানুষ তার রাজ্যে, তার রাষ্ট্র কথার অর্থ কিন্তু মনে রাখবেন ভূমিখণ্ড, তার খণ্ডে বসে অন্যায় করে, অন্যের ক্ষতি করে, অনিষ্ট করে, তার পাপ কিন্তু রাজার উপর বর্তায়। কারণ রাজা সঠিকভাবে তার কর্তব্য কর্ম অর্থাৎ প্রজা পালন, শাসন ব্যবস্থা প্রণয়ন, সুরক্ষা দান, এটাই রাজার ধর্ম। সেই ধর্ম পালন করতে পারেননি, এই জন্য পাপ রাজার হবে, এইখানে বলছে। এবং এই জায়গায় দেখবেন দুটি শব্দ আসছে, একটি হচ্ছে বলি এবং অপরটি হচ্ছে যাকে বলি দেওয়া হয় সেটা হচ্ছে পশু। এই যজ্ঞ ক্রিয়ার মধ্যেই দুটি শব্দ চমৎকারভাবে আসছে, একটি হচ্ছে বলি
এবং যাকে বলি দেওয়া হচ্ছে সেটা পশু, এবং অবশ্যই সেই যূপকাষ্ঠ যেখানে পশুকে ধরে এনে তার মস্তক ছেদন করা হয় বা বলি দেওয়া হয়। এই তিনটি শব্দকে আমাদের এবার একটু বুঝতে হবে। দেখুন, এখানে বলছেন যজ্ঞ কর্মে পশু বধ, ক্ষত্রিয় যজ্ঞ কর্মে পশু বধ অবশ্যই করণীয়। একেবারে এই তস্মাৎ যজ্ঞে বধো অবদাহ, এই যজ্ঞে পশুবধ পাপের কোনো পাপ কর্ম নয়, এটা বলা হচ্ছে। তস্মাৎ যজ্ঞে অর্থাৎ এই যজ্ঞে, ক্ষত্রিয়দের এই যজ্ঞে বধ মানে বধ অর্থাৎ পশুবধ, অবধ মানে অপাপ নয়, এটা অবশ্য কর্তব্যনীয়। তাহলে আমাদের এখানে বুঝতে হবে ক্ষত্রিয় যজ্ঞটা কি আমরা বুঝলাম, প্রজা পালন, রাষ্ট্র পালন এবং সুরক্ষা দান, প্রজার সুরক্ষা দান, রাষ্ট্রের শ্রীবৃদ্ধি করা, এইটা হচ্ছে যজ্ঞ। তাহলে এই যজ্ঞ কর্ম করতে হলে সেখানে পশুবধ কখনই বধ হিসেবে গণ্য করা হবে না, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। রাষ্ট্রের শাসন, রাষ্ট্রের পালনের জন্য কতগুলো বিষয়ের অত্যন্ত প্রয়োজন, মানে রাষ্ট্রের সুরক্ষার জন্য। রাষ্ট্র মানে রাষ্ট্রবাসীর সুরক্ষা, রাষ্ট্রের সমৃদ্ধি, শাসন, দণ্ডের রক্ষা, এর জন্য কতগুলো বিষয়ের প্রয়োজন। যেমন সেখানে দরকার কর্মচারী, যাদেরকে রাজকর্মচারী বলা হয়, সেনাবাহিনী তার প্রয়োজন আছে, আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আছে, এই রাষ্ট্র ব্যবস্থা ঠিক রাখার জন্য এবং এই নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য দুর্গ নির্মাণের প্রয়োজন আছে, হ্যাঁ, এবং তারপরে এই রাষ্ট্রের মধ্যে সেতু নির্মাণ, পরীক্ষা নির্মাণ, সেচ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, সুখ স্বাচ্ছন্দ্য বৃত্তি এবং খাদ্যের ব্যবস্থা, এরপরে শিক্ষা, অন্যান্য বাসস্থান ইত্যাদি ইত্যাদি যাবতীয় সামাজিক কাজকর্মগুলো পরপর আসছে। এর সব কিছুর জন্য রাজার তো এমনি এমনি করতে পারেন না, সব কিছুর জন্যেই অর্থের প্রয়োজন। এই অর্থের যে প্রয়োজন, এই যে প্রয়োজন, এর যোগান কোথার থেকে আসবে? এই যোগানের দুটি উপায় সে প্রাচীন সময় থেকেই চলে এসছে। তার একটি হচ্ছে অন্যের রাষ্ট্র আক্রমণ করে, অন্য রাজ্য আক্রমণ করে তার ধনকোষ, তার ভূমি, তার সোনাদানা তার নিজের রাজ্য বা স্বরাষ্ট্রের সঙ্গে যোগ করা। এবং দ্বিতীয়টি হচ্ছে একটা সুষ্ঠু কর ব্যবস্থা। প্রথমটি যুদ্ধ, এই যুদ্ধ এক ধরনের পশুবধ। যুদ্ধের মাধ্যমে অন্য রাষ্ট্র আক্রমণ করে তার ধন সম্পত্তিকে নিয়ে নিজের সীমা এবং নিজের সঞ্চয় কোষ বৃদ্ধি। দ্বিতীয়টি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা দ্বিতীয়টিকে নিয়ে আসব এবং সেখানে আমরা পরিষ্কারভাবে দেখছি একটা সুষ্ঠু কর ব্যবস্থা। দেখুন, সেই মহাভারতেই চলে আসুন অর্জুনের কথায়। অর্জুন এর পরেই যুধিষ্ঠিরকে বলছেন, দেবাসুরের সংগ্রামের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন, দেবতাদের যে সমৃদ্ধি সেটা তো জ্ঞাতি বা বধের মাধ্যমেই, অর্থাৎ অসুররা দেবতাদের জ্ঞাতি, তাদেরকে বধ করেই সমৃদ্ধি। তাহলে একজন রাজা যদি ভাবেন তিনি হিংসা করবেন না, হিংসা না করে তিনি অন্য কারো এতটুকু অপকার না করে তিনি ধন লাভ করবেন, এমন রাজা তো আমরা দেখতে পাই না। না পশ্যাম অনপকৃতং ধনং কিঞ্চিৎ কিঞ্চিদ বয়ম,
হ্যাঁ, এবং একেবারে বলছে বেদেও কিন্তু এই ব্যাপারে সমর্থন করে না। বলছে রাজা যদি ধনহরণ না করেন তাহলে তিনি ধর্ম কার্য কিভাবে করবেন? নাচেদ হর্তব্যম অন্নস্য কথং তদ্ধর্মরাভবেৎ। এইখানে ধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, অর্থাৎ প্রজাপালন, সুরক্ষা দান, রাষ্ট্রের শ্রীবৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। এইখানে হচ্ছে ধর্ম শব্দটির মূল তাৎপর্য। তাহলে এইখানে দেখছে ক্ষত্রিয়র পক্ষে যুদ্ধ করে ধন সঞ্চয় হচ্ছে ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম। এখানে কোনো অনৈতিকতা নেই। যুদ্ধেন পরধন হরণম এষং রাজ্যং ধর্ম নিরুচ্যতে। আর এই ধন হরণের মধ্যেই তার সমস্ত সুরক্ষা ব্যবস্থা, তার সমৃদ্ধি উদ্দেশ্য নিহিত রয়েছে। ঋত ধনে একটা রাজ্য পুষ্ট হয়, একজন রাজার রাজকোষ সমৃদ্ধ হয়। এবং এই যে কর্তব্য এবং অন্যের ধন হরণ করে এনেই রাজা বহুতর বড় বড় যজ্ঞ করেন, এবং এই যজ্ঞ কোনোভাবেই কেবলমাত্র ওই আগুন জ্বালানো, কাঠ পোড়ানো মাত্র নয়। আগুন জ্বালানো, কাঠ পোড়ানো মাত্র নয়, এইটুকু। ওই বড় যুদ্ধ জয় করে এসে একটা বিজয় উৎসবের একটা যজ্ঞক্রিয়া হতে পারে, সেটি হচ্ছে বাইরের রূপক, তার অন্তরের তাৎপর্য হচ্ছে তার স্বধর্ম পালনের রসদ সংগ্রহ। এটি হলো এক। দ্বিতীয়টাই হচ্ছে সেই যাগযজ্ঞ করে তিনি বহু দক্ষিণ হয়ে ওঠেন, বহু দক্ষিণা দান করতে পারেন, এবং সেটা হচ্ছে একটা মহোৎসব যেখানে সমস্ত রাষ্ট্রবাসী লাভ হয়। দিয়তাং ভুজ্যতাম ইতি। এইখানে যে সূক্ষ্ম মর্মটি রয়েছে সেটা কিন্তু বোঝা দরকার। এইটাই হচ্ছে পশুবধ। এইখানে রাষ্ট্রের দ্বিতীয় অর্থ সঞ্চয়টা হচ্ছে যে যুদ্ধ করার জন্যও, এই যে যুদ্ধ করে অন্য রাজ্যের থেকে অর্থ সংগ্রহ করবেন, তার জন্য তো রাজার একটা প্রস্তুতি থাকতে হবে। তার সৈন্যবল নির্মাণ করতে হবে, তার অস্ত্র শস্ত্র সংগ্রহ করতে হবে, তার কোষকে পরিপুষ্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রচুর তার অর্থ। সেই অর্থ কোথার থেকে আসবে? প্রাথমিক অর্থ আসবে কোথার থেকে? যুদ্ধ করে অন্য রাজ্য জয় করে তার ধন সংগ্রহ করে আনা বুঝলাম, কিন্তু সেটা করতে গেলে যে অর্থের প্রয়োজন সেটা কোথার থেকে আসবে? সেখানেই আসছে দ্বিতীয় ধারণাটি, অর্থাৎ সেই ন্যায় সঞ্চিত কোনো রকম অংশ থেকে সেই অর্থ আসতে পারে না। সেখানে একটু হিংসা কর্ম দরকার, এবং সেটা হিংসা লব্ধ হলেও সেটা ন্যায় ভাবনার মধ্যেই তাকে ধরা হতো। অর্থাৎ সেখানে যে রাজকরের, অর্থাৎ দ্বিতীয় যে ভাবনাটি, সেটাও কিন্তু ওই যজ্ঞকর্মের সাথেও তুলনীয় হয়েছে। এইখানে প্রজারা হচ্ছে পশু, এবং তাদের কাছ থেকে যে কর আদায় করা হচ্ছে, এই পশুরা যে কর দান করছেন সেটাই হচ্ছে বলি। এই জন্য রাজাকে বলা হতো বলিবৃত, যিনি বলি বা কর গ্রহণ করেন, যিনি প্রজাদেরকে দহন করেন। এখানে দেখবেন রাজাকে বলা হয় ভাগদুহ। ভাগদুহ অর্থাৎ যিনি দহন করছেন। সমাহার্তা, সম্যকভাবে যিনি সম্পদকে আহরণ করছেন, তিনি হচ্ছেন, অর্থাৎ এই আহরণ করছেন কি? কর আহরণ করছেন, এবং তিনি হচ্ছেন করগ্রহিতা। তিনি হচ্ছেন একজন রাজা বা রাজার কোনো প্রতিনিধি। সুতরাং এইভাবে এই মহাভারতের রাজধর্ম পর্বাধ্যায়ে
এই শান্তি পর্বের মধ্যেই মহামতি ভীষ্ম এই রাজকর পাওয়া, রাজকরকে একটা যজ্ঞ কর্মের সাথে তুলনা করেছেন এবং এই যজ্ঞ কর্মে প্রজারা হচ্ছেন পশু আর তারা যে কর দিচ্ছেন সেটা হচ্ছে বলি। এই জন্য রাজাকে বলা হচ্ছে বলিভৃত। এবং এই সজ্জন সেবিত যজ্ঞকর্মের সঙ্গে যন্ত্রণালব্ধ রাজকর দিতে গিয়ে বলছেন প্রজাদের উপর কর চাপালেও রাজা কোনোভাবে দোষের ভাগী হবে না, কারণ এখানে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন কিভাবে তিনি এই কর বা এই বলি গ্রহণ করবেন, বলিটা কিভাবে তিনি দেবেন। এই জায়গাটাতে অর্থাৎ প্রজাদের কাছ থেকে কিভাবে কেমন ব্যবহার করে কর আদায় করতে হবে সে ব্যাপারে মহাভারতে, বৈদিক সাহিত্যে, পরবর্তী সময়ে মনুর ভাবনার মধ্যেও একই ধারণা আমরা সেখানে দেখছি। সেখানে খুব পরিষ্কার করে বলছেন, রাজাকে বলছে ভাগ দুহ, যে কথাটা আমরা একটু আগে বলেছি, অর্থাৎ রাজা এমনভাবে প্রজাদের দহন করবেন, ভাগ দুহ মানে যিনি দহন করেন, এমনভাবে দহন করবেন অর্থাৎ সেখানে যেন অন্তত 5-6টা পশু উপমা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেখানে কর গ্রহণের মৃদুতাকে বোঝানোর জন্য রাজা রাষ্ট্রকে দহন করবেন এমনভাবে যেন ভ্রমর, প্রথম উদাহরণ দিচ্ছে ভ্রমর ফুলের থেকে মধু খাচ্ছে অথচ ফুলের পাপড়ির কোনো রকম নষ্ট হচ্ছে না, তার পেলব পাপড়ির মধ্যে কোনো দাগ পড়ছে না, অথচ ভ্রমর ফুলে ফুলে মধু খেয়ে যাচ্ছে। এই একটি উদাহরণ। দ্বিতীয় উদাহরণ বলছে যেন গোবৎস দুগ্ধ পান করছে গাভী মাতার, তাতে গাভী বরং আনন্দ লাভ করছে, তার কোনো কষ্ট হচ্ছে না। মধুকরের মধু পান যেমন ফুলের ক্ষতি হয় না, বাছুর দুধ খেলে যেমন গাভীর স্তনে এতটুকু ক্ষত সৃষ্টি হয় না, রাজা সেভাবেই জনসমূহকে কষ্ট বুঝতে না দিয়ে করগ্রহণ করবেন। মধু দোহং দুহেদ রাষ্ট্রং ভ্রমরা ইব পাদপম। এইখানে কর গ্রহণের আধার হিসেবে রাষ্ট্র শব্দটির ব্যবহার করা হয়েছে। রাষ্ট্র বলতে এখানে ভূখণ্ডস্থিত জনসমূহকে বোঝাচ্ছে। আধুনিক অর্থে যে রাজনৈতিক একটা অঞ্চল সেটা কোনোভাবেই নয়, কিন্তু রাষ্ট্র শব্দের এটি অত্যন্ত পুরনো শব্দ, বৈদিক শব্দ, এবং রাষ্ট্র মানে ভূখণ্ডস্থিত একটা জনসমূহ, এইটুকুই মাত্র, এর মধ্যে আর অন্য কোনো ভাবনা নেই। সামগ্রিক রাষ্ট্রনীতির নিরিখে এই শব্দ ব্যবহারের মধ্যেই একটা গুরুত্ব রয়েছে এবং একটা বৃহত্ব রয়েছে, এবং সেখানে এই কথাটাও বলা হচ্ছে যেটা আমাদেরকে বুঝতে হবে পাঠের মধ্যে দিয়ে, মননের মধ্যে দিয়ে এবং ভাবনার, অর্থাৎ ভাবনার মধ্যে দিয়ে। সুতরাং এইখানে এই যে কর গ্রহণ, এই কাজটা এমনভাবে করতে হবে যাতে জনসমূহ পীড়িত বোধ না করে। সেই জন্য আরও কয়েকটা উপমার ওই মহাভারতে আমরা পাই, বৈদিক সাহিত্যের কোনো জায়গাও আমরা পাচ্ছি। সেটা হচ্ছে জলা জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে যেমন জোঁক লাগে, মানুষ সেই জোঁকের কামড় বুঝতেই পারে না, অথচ জোঁক ঠিক রক্ত খেয়ে ফুলে ফেঁপে ঢোল হয়ে নিজেই মাটিতে গড়িয়ে পড়ে। রাজাকে কর গ্রহণ করতে হবে ঠিক সেভাবে। যেভাবে একটা বাঘিনী তার শিশু শাবকদের ঘাড় কামড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, অথচ শাবকগুলোর কোনো যন্ত্রণা হয় না, রাজা সেভাবে, কিংবা বেড়াল তার বাচ্চাদের সাথেও ঠিক এরকম একটা ব্যবহার করে, ঠিক রাজা একজন সেভাবেই করগ্রহণ করবে, কামড়াবে কিন্তু দাঁত ফুটিয়ে দেবে না। আর সন্দসেন্না তু পীড়য়েত। শেষের উপমাটা একেবারে অসাধারণ। সেখানে বলছে এক রকমের ইঁদুর আছে যাদের দাঁত
একটা চিকিৎসকের, শল্য চিকিৎসকের ছুরির মতো বা তাদের ছুরির চেয়েও ধারালো সেই ইঁদুর ঘুমন্ত মানুষের পা থেকে এমনভাবে মাংস খুবলে নেয় যে নিদ্রিত ব্যক্তি তা টেরও পায় না। শুধু মাংস খুবলে নেবার সময় সামান্য যন্ত্রণায় পাটা একটু নাড়ায় মাত্র। রাজা ঠিক তেমনভাবেই কর গ্রহণ করবেন যাতে কর দেবার সময় জনসমূহের কোনো মনে কোনো রকম কষ্ট, কোনো রকম বিক্ষোভ তৈরি না হয়। ঠিক ওই জায়গাটাই হচ্ছে আসল ব্যাপার, সেইখানটাই পরিষ্কার করে বুঝতে হবে। এই ভাবনাটাই হচ্ছে কিন্তু খুব যথার্থ একটা ভাবনা এই জায়গাটাই। কারণ ওই প্রজাদের কাছ থেকে যেই মুহূর্তে সাধ্যাত্মিক কর রাজা চাপায়, সেখানেই বুঝতে হবে রাজার অন্য কোনো স্বার্থ আছে, ব্যক্তিগত স্বার্থ আছে, এবং সেখানে একটা প্রজা বিক্ষোভ হবে, রাজা শান্তিতে থাকতে পারবেন না। সুতরাং মানে এখানে বারবার বলা হচ্ছে রাজা যেন নিজের অর্থমূলকে ছেদন না করে, অর্থাৎ তিনি করও আদায় করবেন, আবার জনসমূহের দিকে তিনি একটা প্রলেপ দৃষ্টিও তিনি রাখবেন। ঠিক আছে, এই একটা মৃদুতার ব্যাপার সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে। এই কর গ্রহণ নানাভাবে রয়েছেন, কৃষিজীবী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে। হ্যাঁ, ঠিক তারা যেমন কাজ করছে, তারা যেমন কর দেবেন, তাদের সন্তুষ্টিটাও কিন্তু সে ততটা অপেক্ষিত। সুতরাং রাজার দিক থেকে কোনোভাবে লোভী হয়ে ওঠা সম্ভব হতে পারবে না। রাজা যদি লোভী হয়ে ওঠে তাহলে অন্য উপার্জনকারীরা তাদের লভ্যাংশ রাজাকে দেবে না, তারাও অসৎবৃত্তি হবে। সেখানে কিন্তু একটা ওই প্যারালাল ইকোনমি চলবে, তারা কর ফাঁকি দেবার একটা প্রবণতা আসবে, কিংবা রাজার প্রতি তারা বিদ্রোহী হয়ে উঠবে। সুতরাং এই যে করনীতি সম্পর্কে এতগুলো কথা বলা হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইখানে এই পীড়নের দোষহীনতা এবং অবশেষে সেখানে শ্রেয় লাভের ব্যাপারে যে একটা প্রকৃষ্ট উদাহরণই হচ্ছে এই যজ্ঞকর্ম। যজ্ঞকর্ম করতে গেলে যে একটা পশু মারণ ইত্যাদি কষ্টযোগ্য কাজের একটা ব্যবহারিক প্রয়োগ রয়েছে, তার অন্তর তাৎপর্যই হচ্ছে এই জায়গাটি। এই জন্য পশুযাগ, ক্ষত্রযাগ অর্থাৎ শাসক শ্রেণীর যাগ, এবং এই যাগের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সমৃদ্ধি, রাষ্ট্র পালন, প্রজার উন্নতি ইত্যাদি। এটাই হচ্ছে মূল, এবং সেখান থেকে এই ভাবনা, অর্থাৎ রাজা প্রজাদের যে কষ্ট দিচ্ছেন সেটা রাষ্ট্রের প্রয়োজনে, অর্থবৃদ্ধির জন্য, এবং এই যজ্ঞের প্রয়োজনে পশুবধের যে অকাজ, এখানে রাষ্ট্রের জন্য রাজাকে এই প্রজাপীড়নের এই অকাজটুকু সেখানে করতে হচ্ছে, এবং এটাকে পরিষ্কার অকাজই বলছে। অকার্যমপি যজ্ঞার্থং ক্রিয়তে যজ্ঞ কর্মসু এতস্মাৎ করণাদ রাজা না দশং প্রাপ্তুম আর্হতি। সুতরাং এইখানে পরিষ্কার করে বলছেন এই পশুবধ করতে হবে যজ্ঞের জন্য, যজ্ঞ করতে হবে মানব চিত্তের শুদ্ধি সংস্কারের জন্য। সুতরাং পশুবধ, যজ্ঞ এবং চিত্ত শুদ্ধি, দেখুন কেমনভাবে এটাকে মিলিয়ে দিয়েছে। পশুবধ, যজ্ঞ এবং চিত্ত শুদ্ধি, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। পশুবধ কর গ্রহণ বা যুদ্ধ, যজ্ঞ রাষ্ট্র পালন, প্রজা পালন, এবং চিত্ত শুদ্ধি অর্থাৎ রাজা কোনোভাবেই যাতে লোভী না হয়ে ওঠেন। এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, যে কথা আমরা অনেকবার আলোচনা করা হয়েছে, এই রাজ্য বা রাষ্ট্র রাজার হাতে ন্যাস হিসাবে, অর্থাৎ রাজা হচ্ছেন একজন ন্যাসী বা একজন অছিমাত্র। এই রাষ্ট্রের সম্পত্তি বা রাষ্ট্রের যাবতীয় যা কিছু কোনোভাবেই রাজা তার ভোগের
নিজের ভোগ বিলাসের জন্য নয়। তিনি এগুলোকে ব্যবহার করবেন কেবলমাত্র রাষ্ট্রের উন্নতির জন্য। হ্যাঁ, তার বিনিময়ে তিনি কিছু কর পাবেন, কিছু টাকা পয়সা পাবেন, প্রজারা তাকে কিছু কর দেবেন তার ব্যক্তিগত প্রয়োজনের জন্য, কিন্তু কোনোভাবেই রাজা লোভী হয়ে রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের ধনকে আত্মসাৎ করবেন না। এই জায়গাটা, এই তিনটেকে লোক মিলিয়েই একজন ক্ষত্রিয় মোক্ষ লাভ করবে। একজন ক্ষত্রিয়, একজন ব্রাহ্মণ যেমন যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, তপস্যার ইত্যাদি মাধ্যমে, চিত্তশুদ্ধির মাধ্যমে তিনি মোক্ষ লাভ করবেন, একজন ক্ষত্রিয় ঠিক এই যজ্ঞ ক্রিয়ার মধ্যে দিয়েই তার রাষ্ট্রের সেবার মধ্যে দিয়ে, প্রজা পালনের মধ্যে দিয়েই মোক্ষ লাভ করতে হবে। কারণ সেখানেই রয়েছে ওই পশুবধ, যজ্ঞ এবং চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি ব্রাহ্মণের ক্ষেত্রেও রয়েছে, চিত্তশুদ্ধি ক্ষত্রিয়ের ক্ষেত্রেও রয়েছে, চিত্তশুদ্ধি বৈশ্য, শূদ্র প্রত্যেকের জন্যই রয়েছে। সব কর্মের মূলে কিন্তু ওই চিত্তশুদ্ধি ভাবনাটাই সবচাইতে বড় প্রাসঙ্গিক। সুতরাং এই হিংসার ব্যাপারটাকে এই যজ্ঞ ক্রিয়ার অন্তর্গত এবং প্রয়োজন নিয়ে বলেছে যে পশু হিংসা যজ্ঞের অন্যতম অঙ্গ বলেই সেটা যজ্ঞ কর্ম করার অন্যতম সাধনা। যজ্ঞের জন্যেই পরপীড়ন করে অর্থ সংগ্রহ করতে হয় এবং সেই যজ্ঞই আবার দেবতা, মানুষ সকলের সন্তোষ সৃষ্টি করে। এই সবার সন্তোষ সৃষ্টিটাই হচ্ছে রাজার প্রজা পালন, রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটানো। এই জায়গায় হচ্ছে পশুবধের মূল তাৎপর্য। সেখানে কোনোভাবেই পশু ধরে এনে যজ্ঞে তাকে বধ দিয়ে নিজের উত্তরপ্রীতি মাংস খাওয়ার, বুড়ি বুড়ি মাংস খাওয়ার আয়োজন মোটেই নয়, মোটেই নয়। এবং সেই সময় এই পশু কতটুকু তাকে কোন অংশের মাংস নেওয়া যাবে, কতটুকু সেই যজ্ঞে আহুতি দেওয়া হবে, প্রতীক অনুসারে যেটা করা হয়, বাহ্যিক যে ক্রিয়া, সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। সেখানে মাত্রাতিরিক্তের কোনো স্থান নেই, অর্থাৎ লোভের বা স্বার্থ পূরণের কোনো অবসর কিন্তু ওখানে নেই। তবে অপব্যাখ্যা এবং ক্ষমতা প্রয়োগ সে তো রয়েছে, এবং সেটা আছে বলেই তার নিন্দাও হয়েছে। এই জায়গাটা এখানে বলছেন যুপ কথাটা আমরা একটু বলেছি না, আমরা বলি বুঝলাম, পশু বুঝলাম, এবার যুপ, যুপের কথাটা আমাদের একটু বলতে হবে। যুপ মানে হচ্ছে বাংলার হাঁড়ি কাঠ। বৈদিক কালে খদির বৃক্ষ থেকে এই যুপ নির্মাণ করা হতো। খদির না পেলে বেল গাছ, পলাশ গাছ বা রোহিতক গাছের কাঠ দিয়েও এই যুপ তৈরি হতো। যুপ তৈরি করে সেই যে এমনভাবে কাটতে হতো যাতে, এর আরেকটি অর্থ হচ্ছে, এই যুপের আরেকটা অর্থ হচ্ছে রাজার এই ধন সঞ্চয়ের, কর গ্রহণের অন্তরায় যারা হবেন, এই জায়গাটা আবার বুঝুন। যারা এই রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কর গ্রহণের বা রাজের এই নীতির যারা অন্তরায় হয়ে উঠবেন, যারা রাষ্ট্রদ্রোহী হয়ে উঠবেন, যারা রাজার অন্তঃশত্রু, রাজ্যের বসবাসকারী, যারা নিয়ম নীতি মানছেন না, রাজ্যের আইন যারা মানছেন না, যারা আইন ব্যবস্থাকে প্রায় চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছেন, এরকম যারা, অর্থাৎ যারা বাধক, তাদেরকে হত্যা না করলে রাজার কোনো কর্মসিদ্ধি হবে না। তান অহত্যা না পশ্যামি সিদ্ধিমাত্র পারন্তপ। ওই যুপে সেই রাষ্ট্রদ্রোহীদের, যারা আইন ভঙ্গকারী, তাদেরকে বেঁধে হত্যা করার বিধান দেওয়া হয়েছে। এইখান থেকেই ওই যুপ ভাবনা, এবং নির্মম হলেও এটা সত্য। সুতরাং এটা আমাদের বুঝতে হবে, ভারতবর্ষ শান্তির দেশ হলেও যদি সেখানে রাজা থাকেন, রাজার ব্যবস্থা থাকেন, সেখানে যদি আইন থাকেন, সেখানে যদি সাধারণ প্রজা থাকে,
তাহলে আইন মান্যকারী যেমন থাকবেন, আইন অমান্যকারীও থাকবেন। এবং রাজা থাকলে সেখানে রাজার আইন থাকবে, বিধিনিষেধ থাকবে, সেখানে সৈন্য সামন্তও থাকবে। সুতরাং সেখানে সবটা হিংসা, এই অহিংসা ভাবনা সেখানে থাকবে না, সেখানে কিছু হিংসা কাজকর্ম হবে, সেখানে রাষ্ট্রদ্রোহ ঘটবে এবং রাষ্ট্রদ্রোহকে প্রশমিত করার একটা কঠিন ব্যবস্থাও থাকবে। সুতরাং ভারতবর্ষ শান্তির দেশ, এইটা অর্থ সাথে বাকিগুলোকে গুলিয়ে ফেলবেন না। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। যেমন রাজকোষে ধন সঞ্চয় করতেই হবে, কারণ এতটুকু পীড়ন না করে ধন সঞ্চয় করা সম্ভব নয়, এবং ধন সঞ্চয় না করলে যজ্ঞ করা সম্ভব নয়। যজ্ঞ যেহেতু করতেই হবে, যজ্ঞ অর্থে ক্ষত্রিয়ের কর্তব্য পালন, সুতরাং যজ্ঞের জন্যই ধন প্রয়োজন, ধনং যজ্ঞ প্রয়োজনম। আর যজ্ঞ কর্ম হিংসা ছাড়া সম্ভব নয়, যজ্ঞের প্রয়োজনেই পশু হিংসা করতে হবে। এই অর্থে যেখানে পশু যজ্ঞ বা পশু মেদ, অশ্বমেধ ইত্যাদি ইত্যাদির ভাবনা, এই জায়গাটাই পরিষ্কার। রূপকের সাথে অন্তর তাৎপর্যকে গুলিয়ে ফেলা উচিত নয়, এবং অন্তর তাৎপর্য, আসল তাৎপর্যকে নষ্ট করে রূপককেই প্রধান করে তোলাটাও এক ধরনের অন্যায়, সেটাও গর্হিত। তাহলে এইখানে যজ্ঞের প্রয়োজনে পশুবধটা একটা ধর্ম হয়ে উঠছে। এইটা কিন্তু সবসময় মানুষ মেনে নেয়নি, কারণ এটা তো ঠিক, মানুষ হচ্ছে সেই ধরনের প্রাণী যে নিজেই নিয়ম, যে নীতি নিয়ম তৈরি করে সে নিজেই সেটাকে উল্লঙ্ঘন করে। ফলে তার মধ্যে একটা তৃষ্ণা থাকে। এই তৃষ্ণা লাগাম পরাবে কে? রাজা অন্যের উপরে শাসন প্রয়োগ করবে, কিন্তু যার উপরে শাসন দণ্ডের ভার, তিনি যদি শাসনের যোগ্য হয়ে ওঠেন, তিনি যদি অত্যাচারী হয়ে ওঠেন, তিনি যদি স্বৈরাচারী হয়ে ওঠেন, তার যে একটা লোভ বেড়ে যায়, সেইখান থেকেই কিন্তু ভাবনাটা নষ্ট হয়, অন্তর তাৎপর্য নষ্ট হয়, এবং যজ্ঞের প্রতি যে একটা সাধারণ শ্রদ্ধা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এবং তার ফলেই সেখানে কিন্তু বারবার আমাদের ওই আত্মচৈতন্যের কথা উচ্চারণ করতে হয়, সেখানেই মানুষ যজ্ঞের কথা আসে, সেখানে ঔপনিষদিক ভাবনাগুলো বড় হয়ে ওঠে। এবং সেখানে আমরা দেখছি যুধিষ্ঠির কিন্তু অর্জুনের এই বক্তব্যকে খুব সহজভাবে নেননি, তারও একটা বড় যুক্তি আছে, এবং সেই যুক্তিটাও সেই ঔপনিষদিক যুক্তির মধ্যেই প্রধান, এবং তাকেও কিন্তু আমাদেরকে সমর্থন করতে হয় বা হচ্ছে। তো সেখানে আমরা দেখছি যুধিষ্ঠির অর্জুনের কথাকে এতটুকু প্রতিবাদ করলেন না, তিনি তর্ক করলেন না, কিন্তু অর্জুনের ভাবনাকেও তিনি অপ্রাসঙ্গিক করে দিলেন এই বক্তব্যটাকে, দ্বিতীয় বক্তব্যটিকে তুলে ধরে। অর্থাৎ যার ফলে বেদের এই কর্মকাণ্ড থেকে উপনিষদের বা ঔপনিষদিক একটা মানস ভাবনা, মানুষ যজ্ঞের ভাবনাও সেখানে কিন্তু ক্রমশ উঠে আসছে। তাহলে এই জায়গাটা খুব বুঝতে হবে যে স্বার্থপরায়ণতা যেখানে মুখ্য হয়ে দাঁড়ায়, সেখানে সেটা যজ্ঞকর্মই হোক, আর দুর্গাপূজাই হোক, বা অতি সাধারণ সামাজিক কোনো অনুষ্ঠানই হোক, বিবাহ, অন্নপ্রাশন, তার মধ্যেও ধনী মানুষদের যে একটা আড়ম্বর, কিংবা না পারলেও ঋণ করেও যে একটা আড়ম্বর দেখানো, এবং সেখানে মূল ভাবনা থেকে সরে গিয়ে ওই যে আড়ম্বর এবং হইচইটাই প্রধান হয়ে ওঠে, সেটা অবশ্যই নিন্দনীয়। সেই জায়গাকেই লক্ষ্য করে আমাদেরকে এই ভাবনাটাই কিন্তু বারবার উঠেছে, না বেদ যজ্ঞই ধ্যায় নৈর না দানই নার চক্রিয়ার ভিন্ন তপভ্রিয়ক্রী। অর্থাৎ বেদ, যজ্ঞ,
অধ্যয়ন বা অনেক দান করেও তাকে পাওয়া যায় না, অনেক অগ্নিহোত্র কিংবা যাগসত্র করেও তাকে লাভ করা যায় না, উগ্র তপস্যা, ব্রত উপবাস এসব করেও তাকে পাওয়া যায় না। তাকে পাওয়া যায় মনের ভাবনা, মানসিক ভাবনা। সুতরাং যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, কোন বিশেষ প্রেক্ষিতে কোন কথাটি বলা হচ্ছে, সেই প্রেক্ষিতটিকে আমাদের বুঝতে হবে। অনেক কথা আমরা পাঠ করি বা শুনি, সেই বহু পাঠ বা বহু শ্রবণ শেষে আমাদের কিন্তু একটু মনন বা নিধিধ্যাসন, এইখানেই সেগুলি গুরুত্বপূর্ণ হয়। অর্থাৎ ভাবতে হয় কোন কিসের প্রেক্ষিতে কথাগুলো বলা হয়েছে এবং তার অন্তর তাৎপর্য কী। সরাসরি নস্যাৎ করে দেওয়াটাও কোনো বড় কথা নয়, আর অশ্রদ্ধা প্রকাশও কিন্তু বিরাট একটা নিজেকে, সেই মানুষকে খুব বিরাট করে তোলে না। মূল বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং তার প্রয়োগটাকে সঠিকভাবে করতে হবে। এই জন্যেই বারবার আমাদের শাস্ত্রে তিনটি কথা বলা হচ্ছে: শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন। শোনো, বারবার শোনো বা পড়া। এখন তো পড়া, আগেকার দিনে পড়ার ব্যাপারটা ছিল না, পাঠ ব্যাপারটা ছিল না, লিখিত লিপি ছিল না বলেই শ্রবণ, শ্রুতি ইত্যাদি শব্দ, বেদের এই ব্যাপারটা ছিল। কিন্তু এখন তো বহু ধরনের পাঠ এসে গেছে। কেবলমাত্র যে বইয়ের মধ্যে পাঠ তা তো নয়, এখন নানাভাবেই আমরা পড়তে পারি, নানা আকারে আমরা পড়তে পারি, নানা কিছু উপাদানের মধ্যে দিয়ে আমরা পড়তে পারি। সুতরাং যা পড়ছি তার অন্তর তাৎপর্য এবং তার প্রেক্ষিত, এটা আমাদেরকে বুঝতে হবে। পড়ব, যদি 10 মিনিট পড়ি, তাহলে অন্তত 20 মিনিট সেটা নিয়ে আমরা ভাবব, ভেবে তার অন্তর তাৎপর্যকে আমরা বুঝব। শ্রদ্ধাহীন হয়ে কোনো মানুষ কিন্তু বাড়ে। নিজের অতীতকে অশ্রদ্ধা করলে, নিজের সংস্কৃতিকে অশ্রদ্ধা করে কিন্তু কেউ বড় হতে পারে না। এটাও ঠিক, নিজেদের সংস্কৃতির মধ্যে যে প্রলেপ, যে একটা অপপ্রয়োগের প্রলেপ, একটা কাদা পড়ে গেছে, একটা অপব্যাখ্যার প্রলেপ পড়েছে, একটা কদাচারের প্রলেপ পড়েছে, সেই প্রলেপটাকে, সেই পলিমাটিটাকে সরাতে হবে। ঠিক তারপরেই সেখান থেকে আমরা স্বচ্ছ জলটাকে পাবো। সেটা কিন্তু অশ্রদ্ধেয় নয়, ওইটুকু পরিশ্রম করতে হবে। যে জাতির ঐতিহ্য নেই, যে জাতি নিজের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাহীনতায় ভোগে, তার ভবিষ্যৎ নেই, তাকে অন্য কেউ শ্রদ্ধা করে না। সুতরাং শ্রদ্ধাটা আত্মশ্রদ্ধা থেকেই উন্মেষ হয়। নিজের প্রতি আগে নিজের শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধ জাগে কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করে, সতর্কভাবে, ন্যায়শাস্ত্র, যেখানে তর্ককে, যুক্তিনিষ্ঠতাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটা তো ঠিক, ভারতবর্ষের মানুষ মাত্রেই একটা তার্কিক ভাবনা, একটা যুক্তি ভাবনার মধ্যে দিয়ে সব কিছুকে প্রতিষ্ঠা করেছে। এখানেই তার শ্রেষ্ঠত্ব। কোনো কিছুকেই সে এক কথায় মেনে নেয়নি, এটা তার বড় বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে প্রকৃত বিষয়কে অনুধ্যান করা, তাকে জানা, সেই জানার জন্য একটু পরিশ্রম করা, সশ্রদ্ধ পরিশ্রম, এটুকুর প্রয়োজন। যোগ্য কথা নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। আগামী পর্ব থেকে আমরা আবার শান্তি পর্বের অন্য একটি বিষয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।